কলকাতার বৈশাখ যে না দেখেছে তাকে কলকাতার গরম সম্বন্ধে বলে বোঝানোর ক্ষমতা আমার বা কারণ নেই। সকাল 8টা বাজতে না বাজতেই সূর্যদেব নিজের ক্ষমতার যেটুকু প্রদর্শন করেন তাতেই সাধারণের ক্ষমতা একেবারে লুপ্ত হয়ে যায়। যাই হোক, অনিরুদ্ধ আজকে বেশ খুশি, কারণ গতকাল একটা রেজিস্ট্রি চিঠি তার ঠিকানায় এসেছে। সে বাড়ি ছিল না, বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিল। তার বাবা চিঠিটা খুলেছিল তার হয়ে। তাতে ছিল তার জয়েনিং লেটার। গত 3 বছর ধরে সে চেষ্টা চালাচ্ছে ব্যাংকের চাকরির জন্য। আইবিপিএস, এসবিআই, আরবিআই সব পরীক্ষা দিয়েছে। গত বছর পাশ করেছে আইবিপিএস পিও এক্সামে, তারপর ইন্টারভিউ, এবং কালকেই এলো প্রথম জয়েনিং লেটারটা। পরের দিনই তার পোস্টিং, তাই আজকের মধ্যেই তার সব গোছগাছ ঠিক করে নিতে হবে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সে বেরিয়ে পড়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। প্রথমে যেতে হবে শিয়ালদা, সেখান থেকে ট্রেন বদলিয়ে যেতে হবে রানাঘাট, রানাঘাট থেকে আবার ট্রেনে ঘুষিয়া, তারপর ঘুষিয়া থেকে বাকিটা পথ বাসে। তবে এখানেই ঘটল একটা বিপত্তি। ঘুষিয়া থেকে যখন বাসে উঠে বসেছিল অনিরুদ্ধ, তখনই সে বুঝতে পেরেছিল তার সাথে আজকে কিছু একটা ঘটতে চলেছে। বাস যখন তাকে মৌনি বাবার মোড়ে নামিয়ে দিয়েছে, তখন প্রায় সন্ধে হব। এখান থেকে তাকে এখনো যেতে হবে দক্ষিণ দিকে। অফিস থেকে বলে দিয়েছিল গরুর গাড়ি সে পেয়ে যাবে, কিন্তু এই অজ পাড়াগ্রাম কেই বা সন্ধ্যেবেলা তার জন্য গরুর গাড়ি নিয়ে বসে থাকবে। অনিরুদ্ধ সামনে এখন শুধু একটা ট্যাঁড়া বেঁকা রাস্তা। সে জীবনে আগে কখনো এই পরিস্থিতির মধ্যে পড়েনি। মূল বিপত্তি শুরু হয়েছিল রানাঘাট থেকে। প্রথমত যে ট্রেনটা সে পাবে ভেবেছিল ঘুষিয়া যাওয়ার জন্য, সেই ট্রেনটি যখন সে পেল না, তার উপর বাস যখন মাঝ রাস্তায় এসেছে তখনই হলো পাঞ্চার, এবং সেখানে আবার 1 ঘন্টা। দিনটা একেবারে যাচ্ছে তাই কাটছে তার। বাসটি তাকে ইতিমধ্যে নামিয়ে দিয়ে একেবারে দূরে এঁকে বেঁকে চলে গেছে। তার এখন কেন জানি না মনে হচ্ছে যে আজকে ঘুষিয়া রেল স্টেশনের কোনো একটা হোটেলে থেকে গেলেই বোধহয় ভালো হতো। এই দূর গ্রামে চাকরি করতে আসা তার যে খুব একটা পছন্দের তা নয়। সে এখন থেকেই ভাবছে যদি সে মন দিয়ে 1-1.5 বছর কাজ করে তবে হয়তো তাকে কোনো বড় শহরে পোস্টিং দিয়ে দেওয়া হবে। অনিরুদ্ধর সাথে লটবহর আছে বেশ অনেক কটি। বড়বাবুর কথা মতো মোটামুটি 1.5-2 কিলোমিটার এখান থেকে হাঁটতে হবে, তবেই নবকর গ্রামে এসে সে পৌঁছাতে পারবে। অনিরুদ্ধ একটু আশপাশে তাকালো। গাছতলায় একটা বুড়ো মানুষ শুয়ে আছে। তাকে বিরক্ত করবার একটু ইচ্ছে ছিল না, তবে কিছু উপায় না দেখে তাকেই সে জাগালো। ও ও ও দাদু, দাদু, আরে আরে এদিকে এদিকে, একটু শুনবেন। কি হয়েছে বাবা? কে তুমি? আগে আমার নাম অনিরুদ্ধ। আমি এই নবকর গ্রামে ইউকো ব্যাংকের নতুন ব্রাঞ্চ ম্যানেজার। এই গ্রামটা একটু কোন দিকে আমাকে একটু বলে দিতে পারবেন? সে তো বলে দেব বাবা, কিন্তু এ, তুমি এখন সেখানে যাবে কি করে? এখানে তো কোনো গরুর গাড়িও নেই। হ্যাঁ, সে আমি চলে যেতে পারবো দাদু। আপনি বলুন না, মানে কোন দিক থেকে আর কি যেতে হবে? সে তো নয় পথ দেখিয়ে দিচ্ছি বাবা, কিন্তু আমি বলি কি, এখন যেও না। আজকে রাতটা তুমি এই এই গাছতলায় থাকো। পরের দিন সকালে গরুর গাড়ি যাইলে তাতে করে চলে যেও। গ্রামটা কি না মানে খুব বেশি দূরে? যেতে কি সময় লাগবে? না বাবা, সময় টময়ের ব্যাপার নয়। আসলে ওই গ্রামে ভূতের উপদ্রব খুব বেশি। বলি কি, তুমি তুমি আজকে এখানে থেকেই যাও না বাপু। অনিরুদ্ধ শিক্ষিত ছেলে, এই ভূতের গল্প খুব একটা সে বিশ্বাস করল না। বুড়ো লোকটা দেখিয়ে দেওয়ার পথ ধরে সে এগিয়ে চলল। বুড়োটা যেখানে শুয়েছিল সেখানে একটা ধুনি জ্বলছিল। আস্তে আস্তে এই সামান্য আলোটুকু দূর থেকে যেন আরো দূরে মিলিয়ে গেল। এবার অনিরুদ্ধ যখন সামনের দিকে তাকালো, সে দেখল সামনে একটা অন্ধকারের দেওয়াল। এতটুকু আলো নেই কোথাও। তার মোবাইলের ফ্ল্যাশের আলো
বিরাট ঘন অন্ধকারের কাছে মিছেই যুদ্ধ করে চলছে। এবার অনিরুদ্ধর মনে হচ্ছিল তার ভাগ্যটাই খারাপ। তার সামনে এবং পিছনে শুধুই অন্ধকার। তারা যেন একত্রে তার বিরুদ্ধে এক প্রতিরোধ গড়ে তুলেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো সেখানে, তারপর সাহসের উপর ভর করে এগিয়ে চলল সামনের দিকে। হঠাৎ তার মাথা থেকে পা পর্যন্ত একটা শিরশিরানি বয়ে গেল। নিজেকে বোঝালো যতক্ষণ একটা রাস্তা আছে ততক্ষণ এই রাস্তাটা নিশ্চয়ই কোথাও না কোথাও যাচ্ছে। হাঁটতে হাঁটতে সে বুঝল সে এখন একটা খোলা মাঠের মধ্যে এসে পড়েছে, কারণ সে আলের উপর দিয়ে হেঁটে চলছিল। আল হচ্ছে দুটি জমির মাঝের উঁচু জায়গা, যেখান থেকে একজনের জমির সাথে অন্যজনের জমির পার্থক্য করা যায়। তার শরীরটা একটু যেন ভারী হয়ে গেল। মাথার উপর বিরাট নক্ষত্রমণ্ডলী, অসংখ্য তারা ফুটে আছে। আজকে তো অমাবস্যা, তাই চাঁদের দেখা পাওয়া যাচ্ছে না। এবার অনিরুদ্ধ জোরে জোরে পা চালালো। হঠাৎ সে সামনে কিছু হয়তো দেখতে পেল। সে চমকে দেখল সামনের দিকে তার পা পাথরের মতন দাঁড়িয়ে পড়ল এক জায়গায়। সে দেখল দুটো ছোট ছোট আলোর গোলা, একটা নীল আর একটা সাদা, একটু দূরে শূন্যে খেলা করছে। একটা একবার একটার কাছে আসছে, আবার দূরে ছিটকে যাচ্ছে, আবার কাছে আসছে। দেখে মনে হচ্ছে যেন দুটো আলোর লণ্ঠন। এই আলো দুটো দেখে তার মনে একটা আশার সঞ্চার হলো। তার মনে হলো দূরে হয়তো কোনো মানুষ আছে। সে তাড়াতাড়ি সেই আলোর দিকে হাঁটতে লাগলো। এবার তার মনে হতে লাগলো গ্রামটি হয়তো সে যতটা দূরে মনে করছে ততটা দূরে নয়, গ্রামটি হয়তো খুব কাছেই। তাই সে যখন আলোর দিকে চোখ রেখে চলতে শুরু করেছে সে বুঝতেও পারল না সে আল ছেড়ে মাঠের মধ্যে থেকে হেঁটে চলেছে। আর দেখতে লাগলো আলোগুলো ধাক্কা মারছে একে অপরকে, আবার দূরে সরে যাচ্ছে, একবার ওপরে উঠছে, একবার নিচে নামছে। উঠছে আর ধুলোয় লুটোপুটি খাচ্ছে, যেন এক মজার খেলা শুরু করেছে। এবার অনিরুদ্ধর মনে একটা খটকা লাগলো। সে তো বেশ অনেকক্ষণ হেঁটে চলেছে, মূলত আলোটা বড় হলো না, ঠিক যেমনটি ছিল এখনো তেমনটি আছে। প্রথমে যখন আলোটাকে দেখেছিল তখন থেকে সে যতটা পথ এসেছে হিসেব মতো তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। তার এবার মনে হলো ওই আলো দুটি আসলে হচ্ছে দুটি বাচ্চার হাতে জ্বলন্ত কোনো লণ্ঠন। তারা হয়তো বড়দের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। একটি আলো অন্য আলোটিকে অনুসরণ করে চলছে, আবার একটি থেমে যাচ্ছে, একটি এগিয়ে যাচ্ছে। এবার অনিরুদ্ধ দেখল আলোটি স্বাভাবিকের থেকে একটু বেশি উঁচুতে উঠতে গেল, আবারও নেমে গেল। তবে কি তাদের মধ্যে কেউ একজন লণ্ঠনটিকে উপরে ছুঁড়ে দিল? তবে এটা তো খুবই ভয়ানক একটা খেলা। এইসব ভাবতে ভাবতে অনিরুদ্ধ অনেকটা পথে চলে এসেছে, তবু সে এখনো বুঝতে পারছে না ঠিক কতটা দূরে এই বাচ্চা দুটো আছে। ধীরে ধীরে তার পায়ে একটা কাদার আস্তরণ বাড়তে শুরু করেছে। সে একটা কাদাময় জমির উপর দিয়ে হেঁটে চলেছে। অনিরুদ্ধ এবার বুঝতে পেরেছে যে ওই দুটি আলোর দিক থেকে চোখ সরানো তার পক্ষে অসম্ভব। তাদের মধ্যে এমন কোনো শক্তি আছে যেটা তাকে তার দিকে টানছে। অনিরুদ্ধর মনে হচ্ছে চারিদিকটা পুরো অন্ধকার, শুধুমাত্র ওই দুটি আলোর বিন্দু আছে সমগ্র পৃথিবীতে। অনিরুদ্ধ এতক্ষণে বুঝতে পেরে গেছে যে ওই আলো দুটি আসলে নিজেদের মধ্যে ভালোবাসা স্থাপন করছে। তার মনে এক অনন্য অনুভূতি লাগছে যে আলোর বিন্দু দুটি আসলে এক প্রেমিক ও প্রেমিকা। আলোর রেখা দুটি
দূর দিগন্তে চলে যাচ্ছে, একে অপরের দিকে যেন প্রেমের হাত বাড়িয়ে দিচ্ছে। এবার তারা আর নিচে নামলো না, শুধু উপরে উঠতে লাগলো আস্তে আস্তে করে। অনিরুদ্ধ স্থির দৃষ্টিতে শুধু দেখছে। উফ, হাঁটুটা ব্যথা করছে তার, সে আর হাঁটতে পারছে না। ভাঙা একটা জানলা থেকে আলো এসে পড়েছে অনিরুদ্ধর মুখে। চোখের কাছে হাতটা নিয়ে এসে এদিক ওদিক দেখল সে। উঠে বসল। না পায়ে না হাঁটুতে কোথাও কোনো ব্যথা নেই। বাড়িটার বাইরে বেরিয়ে এলো সে। আদতে একটা প্রাইমারি স্কুল এটা, নাম নবকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামের মুরব্বীরা এলো তার কাছে। গায়ের মোড়ল বললেন, তোমার তো খুব সাহস, রাত দুপুরে একা একা রতির মাঠ পেরিয়ে এলে। রতি মাঠ? আচ্ছা, যে রাস্তা ধরে আমি এসেছি। আরে বাবা হ্যাঁ, তুমি তো যখন এলে তখন পুরো অন্য মানুষ ছিলে, কথাই বলছিলে না। কিন্তু আমার তো কিছুই মনে নেই। কিভাবে এখানে এলাম আমি কিছুই জানি না। বুঝেছি, আমি প্রথমেই বুঝেছি। তুমি যখন গ্রামে ঢুকে আমার দরজায় ধাক্কা মেরেছিলে তখনই বুঝেছি। কি? ক্ষীণ কণ্ঠে বলল অনিরুদ্ধ। দাঁড়াও, তার আগে তোমার জন্য একটু গরম দুধ আনতে বলি। এদিক ওদিক তাকিয়ে একজন লোককে ডেকে বলল, মোড়ল মশাই। এই সুবীর, সুবীর, যাও এনার জন্য একটু গরম দুধের ব্যবস্থা করো। সুবীর বলে লোকটি মাথা নিচু করে বেরিয়ে গেল। এবার মোড়ল মশাই বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 70 বছর আগে, অর্থাৎ যখন আমার বয়স ছিল মাত্র 6, তখন আমাদের এই গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। মন দিয়ে শোনো। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, আমাদের এই গ্রামের লোকজনের দৈহিক বৈচিত্র্য আছে। আমরা সাধারণ বাঙালিদের মতো নই, বেশ উঁচু লম্বা। এই জিনিসটা অনিরুদ্ধ প্রথম থেকেই খেয়াল করেছিল, কিন্তু কি বলবে বুঝতে পারছিল না। আসলে অনেক অনেক বছর আগে এই গ্রামের পাশ দিয়ে বয়ে যেত চূর্ণী নদী। সেই নদী পথ দিয়ে এখানে এসেছিল একদল পাঞ্জাবি, আমরা তাদেরই বংশধর। তো হলো কি, আমার ছেলেবেলায় এক পাঞ্জাবি মেয়ে আর এক বাঙালি যুবকের প্রেম হয়, কিন্তু উভয় পক্ষেই কেউ রাজি ছিল না তাদের এই সম্পর্কে। ছেলেদের পরিবার ছিল ভীষণ বড় লোক, আর অপরদিকে মেয়েটির পরিবার ছিল রক্ষণশীল। তো ওই ছেলে মেয়ে দুটি, তুমি যে মাঠ থেকে হেঁটে ফিরলে, সেখানে প্রেম করত গভীর রাত্রিরে। ওই জন্যই ওই মাঠকে বলা হয় রতি মাঠ। ওই রতি মানে কি আশা করি জানো। অনিরুদ্ধ শুধু মাথা নাড়ল। এরপর এরকমই এক রাতে ছেলে আর মেয়েটি দেখা করেছে ওই মাঠে। তখন বেশ বড় বড় ঘাস ছিল মাঠ জুড়ে। সেই রাতে ওই মেয়েটার হবু স্বামী, যাকে তার পরিবার ঠিক করেছিল তার জন্যে, সে এক হঠকারী কাণ্ড করে বসে। সে চুপি চুপি মেয়েটার পিছন পিছন ওই মাঠে যায় এবং মেয়েটার সামনেই ছেলেটাকে হত্যা করে। শোনা যায় যে মেয়েটা প্রথমে চুপ করে গেলেও পরে ছুটতে ছুটতে বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে মেয়েটা নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। ওই এক রাত্রিরেই গ্রামে দুটি অস্বাভাবিক মৃত্যু হয়। প্রাণ চলে যায় একটা নিষ্পাপ প্রেমের সম্পর্কে। সেই থেকেই ওই আলোকে দেখা যায় রতি মাঠে, খেলে বেড়ায় সারা মাঠ জুড়ে। কেউ কোনোদিন তাদের বিরক্ত করে না। এমনকি যদি কোনো প্রেমিক প্রেমিকাকে এই গ্রামে আলাদা করার চেষ্টা করা হয়, তবে
ওই দুই পরিবারে নেমে আসে ভয়ঙ্কর বিপদ। তবে তুমি কি জানো এই আলোকে কি নামে ডাকা হয়? শুকনো গলায় জিজ্ঞাসা করল অনিরুদ্ধ। কি নামে? চিরবাতি। তবে আমার কোনো ক্ষতি না করে তারা উল্টে আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দিল। তা তোমার প্রেমিকা আছে তাই না? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নেই। প্রেম পায়নি বলেই তারা সব প্রেম মিলিয়ে দেয়, বুঝলে কি না? সুবীর বলে লোকটা অনেক আগেই গরম দুধ আর হলুদ রেখে দিয়ে গেছে। অনিরুদ্ধ এবার সেই দুধ খেল। মোড়ল মশাই আর বাকিরা কিছুক্ষণ পর চলে গেল। অনিরুদ্ধ এখানে বসে থাকলো কিং কর্তব্য বিমূঢ় হয়ে। সে তার সকল বিজ্ঞানের বুদ্ধি চেতনা ভাবনাকে জড়ো করে এনেও এর কোনো বৈজ্ঞানিক যুক্তি বার করতে পারল না। হয়তো সবকিছুর বৈজ্ঞানিক যুক্তি হয় না। এই ঘটনার কিছুদিন পর অনিরুদ্ধ নিজের ব্যাংকে যোগ দিল। এক সপ্তাহ বেশ নিরুপদ্রবে কেটে গেল। ব্যাংক থেকে তাকে গ্রামের মধ্যে একটি বেশ ছিমছাম 2 কামরার ঘর দেওয়া হয়েছে। একটি চাকর আছে, রান্না বান্না, জল তুলে দেওয়া, ঘর পরিষ্কার করে দেওয়া সব করে দিয়ে যায়। সকাল সকাল উঠে দাড়ি কামিয়ে 10টার মধ্যে ব্যাংকে চলে যাওয়া, আবার বিকেল 5টার মধ্যে ফিরে আসা। এটাই ছিল অনিরুদ্ধর প্রতিদিনের রুটিন। কিন্তু ছেদ পড়ল একটা ঘটনার পর। দিনটা ছিল বুধবার। অনিরুদ্ধ সকালবেলা উঠে নিয়ম মাফিক দাড়ি কামিয়ে সবে ব্রেকফাস্ট করতে বসেছে। এমন সময় তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা জটলা দেখল সে চায়ের কাপটা হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। দেখলো মোড়ের মাথায় কিছু লোক একসঙ্গে অনেকগুলো কথা বলছে, যার ফলে কারোর কথা খুব একটা বোঝা যাচ্ছে না। অনিরুদ্ধ চায়ের কাপটা জানলার রেলিংয়ে রেখে হাওয়ায় চটি পড়ে বেরিয়ে পড়ল রাস্তায়। গিয়ে যা শুনল তা শুনে তার আজকের অফিস যাওয়া মাথায় উঠে গেছে। একজন কম বয়সী মেয়ের গতকাল বিয়ে হয়েছিল। তার কাল রাতে ফুলশয্যা ছিল, কিন্তু সে গত রাতেই মারা গেছে। যারা মেয়েটির দেহটা দেখেছে তারা বলা বলি করছিল যে হয়তো পুরুষটির দৈহিক চাহিদা মেটাতে গিয়েই সে মারা গেছে। এটা নাকি একমাত্র ঘটনা নয়। গত 1 মাসের মধ্যে এই ছোট্ট গ্রামের 3টি বিয়ে হয়েছে এবং 3টি বিয়েরই পরিণাম একই। এই এত সব ঘটনা অনিরুদ্ধ তার নির্লিপ্ত জীবনে কোনো ছোঁয়াই পায়নি। গ্রামের লোক এতকাল ওই সকল পুরুষদের দোষারোপ করে এসেছিল। আজকের ঘটনার পর থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে কোনো একটা অসুবিধা হচ্ছে, যেটা এই পুরুষদের জন্য নয়। সকলে মিলে মোড়লের কাছে যাবে বলে ঠিক করেছে। তাই অনিরুদ্ধ আজকে আর ব্যাংকে গেল না, সেও গ্রামের পঞ্চায়েতে গেল কি ব্যবস্থা নেওয়া হয় তা জানতে। এমন করে সদ্য বিবাহিত মেয়েরা যদি মরতে থাকে তবে তো গ্রামের বিয়েই বন্ধ হয়ে যাবে। এর তো কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত। পঞ্চায়েতে মোড়ল মশাই জোর গলায় এটি বললেন। পঞ্চায়েতের এই জটলার মধ্যে থেকে কোনো একজন লোক বলে উঠল যে এই ঘটনা কিভাবে ঘটছে জানা না গেলে এর প্রতিকার কিভাবে করা যাবে। একদম উচিত প্রশ্ন। পুরো পঞ্চায়েত একেবারে নিশ্চুপ হয়ে গেল। তখন মোড়ল মশাই বললেন, দেখো, সমস্ত ঘটনাকে যদি আমি একের পর এক সাজাই তাহলে একটাই কথা আমার মাথায় আসছে। আজ থেকে 1.5 মাস আগে আমাদের গ্রামে একটি যুবক ছিল, তার নাম হচ্ছে অমল। তোমাদের সবার মনে আছে হয়তো। এই ওর মুখের দিকে চাইছে দেখে মোড়ল মশাই আবার বললেন, আরে মনে নেই? নবীনদার ছেলে। হ্যাঁ, সে মারা গেছিল অত্যন্ত কম বয়সে। তখন তার বয়স হবে 20-21। আমার এটাও মনে আছে যে তার একমাত্র আপন বলতে ছিল তার কাকা। সে যখন রোগে ভুগে ভুগে মারা যায়
তার কাকা খুব একটা যত্ন করেনি এবং মরার পরেও তার পারলৌকিক ক্রিয়া ঠিক মতো পালন করা হয়নি। এবার তোমরা হয়তো ভাবছো যে তার মৃত্যুর সঙ্গে এই ঘটে যাওয়া ঘটনাগুলোর মিল কোথায়। আমি তোমাদের বলছি, শোনো। ছেলেটা যে বয়সে মারা গেছে সেই বয়সে এসে সে কিছুই পায়নি, সবে যৌবনে পা দিয়েছে। তা সে মারা যাওয়ার পরেও সে শান্তি পাচ্ছে না। আমার মনে হয় মরে গিয়ে সে কাল পুরুষ হয়ে গেছে। গ্রামের সবাই এই কথা শোনা মাত্রই চুপ হয়ে গেল। এ ওর মুখের দিকে চাওয়াচাই করতে শুরু করেছে। অনিরুদ্ধ কিছুই বুঝল না। কালপুরুষ শুনে গ্রামের লোক এরকম করছে কেন, এ তার মাথার ভেতর গেল না। কালপুরুষ তো আকাশের কয়েকটি তারার সমষ্টি, তাকে নিয়ে এত মাতামাতি করার কি আছে? অনিরুদ্ধ এবার প্রশ্ন করল, কালপুরুষ কি মোড়ল মশাই? মোড়ল মশাই এতক্ষণ অনিরুদ্ধকে খেয়াল করেনি। তারপর তার দিকে তাকিয়ে তিনি বললেন, আমাদের এই গ্রাম দেশে এক ধরনের প্রেতাত্মা হয়, যে কিনা যুবতী বিবাহিত নারীদের অকল্যাণ করে থাকে, তাকে আমরা কাল পুরুষ বলি। কিন্তু এরা কিভাবে অকল্যাণটা করে মোড়ল মশাই? শোনো তবে, প্রথমে কালপুরুষ চিহ্নিত করে কিছু যুবতী সদ্য বিবাহিতা মেয়েদের, তারপর রাত্রিবেলা তাদের স্বামীদের দেহের মধ্যে প্রবেশ করে। এই প্রবেশ করারও এক প্রক্রিয়া আছে। যদি কোনো বিবাহিত পুরুষ হাত পা না ধুয়ে, জামা কাপড় পরিবর্তন না করে, দেবতাকে জল না দিয়ে স্ত্রীর সাথে সহবাসে উদ্যত হয় তবে, এবং সেই স্বামীর দেহে প্রবেশ করে তার স্ত্রীকে প্রবল আক্রোশে সে ভোগ করে, কারণ জীবদ্দশায় সে তার যৌবনকে সেইভাবে উপভোগ করতে পারেনি। এবার তুমি ভেবে দেখো, একটা প্রেতাত্মার সাথে কিভাবে মেয়েটি পেরে ওঠে। স্বাভাবিকভাবেই এই প্রচন্ড শক্তির কাছে তার দৈহিক শক্তি কোনো কাজেই লাগে না এবং তার ফলস্বরূপ মেয়েটি মারা যায়। আমার মনে হয় এই যে 4টি যুবতী মারা গেছে, তার পিছনে ওই কালপুরুষই দায়ী। তার মানে আপনি বলতে চাইছেন মেয়েটার ওপর যৌন অত্যাচার হয়? তাহলে তো একবার পুলিশে খবর দেওয়া উচিত। তোমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবক, তোমাদের ক্ষেত্রে এটা বলা অনেক সুবিধাজনক। তবে এটা ভেবে দেখো, এই সকল যে পুরুষ তাদের স্ত্রীরা মারা গেছেন, তাদের পক্ষে একটি মেয়েকে বিছানায় শুধুমাত্র কামুকতার সাথে মেরে ফেলা কি সত্যি সোজা? তবে তোমার যদি বিশ্বাস এখনো পর্যন্ত না হয়, তুমি গিয়ে গতকাল যা স্ত্রী মারা গেছে সেই ছেলেটিকে গিয়ে একবার দেখে আসতে পারো। সে এখনো জ্বরে ভুগছে। যার এত তীব্র জ্বর, তার পক্ষে বা তার শরীরের পক্ষে কি এটা করা কোনোদিন সোজা? না হে অনিরুদ্ধ, না না, এটা কালপুরুষেরই কাজ। আমি বলছি শোনো, যদি সত্যি এই ভূত প্রেতে তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি নিজেই বলো, তুমি সেদিন কি দেখেছিলে, আর কি যুক্তিতেই বা তুমি এই গ্রামে এসে পৌঁছেছিলে? হ্যাঁ, তাই যদি হয় মোড়ল মশাই, তাহলে এখন উপায়? উপায় হচ্ছে এখন অমলের শ্রাদ্ধ শান্তি নির্বিঘ্নে সম্পন্ন করা এবং তার পিণ্ডদান করা। গ্রামের সব লোক একসঙ্গে মোড়লের এই কথায় রাজি হলো। তারা সবাই গ্রামের এই বিপদে একজোট হয়ে নিজেদের মধ্যে টাকা তুলে কয়েকদিনের মধ্যেই শ্রাদ্ধ সমাধা করল। অনিরুদ্ধ অবাক হয়ে গেল এটা ভেবে যে শ্রাদ্ধ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর গ্রামে যে কটা বিয়ে হলো, তাদের মধ্যে একটাতেও কোনো বিপদই নেমে এলো না ওই বিবাহিত দম্পতির ওপর। তার হিসেব বারবার গুলিয়ে যেতে লাগলো। তার প্রথাগত শিক্ষা বিজ্ঞান এখানে এসে হাঁটু মুড়ে দিল। তবে এইসব ঘটনার ফলে অনিরুদ্ধর জীবনেও একটা প্রভাব এসেছে। আজকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সময় মতো ঘুমাতে যায়। ঘুমাতে যাওয়ার আগে ভালো করে হাত মুখ ধুয়ে জামা ছেড়ে নতুন পরিষ্কার জামা পরে। সময় মতো খাওয়া দাওয়া করে সে। নিজের জীবনের এই পরিবর্তনে সে সত্যি বেশ খুশি।